আজকের টপিক CCBG-08 কপালকুণ্ডলা শ্রেণীবিচার। এখানে আমরা দেখব কাব্য হিসেবে কপালকুণ্ডলা, উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা, রোমান্সধর্মী কাব্য হিসেবে কপালকুণ্ডলা এবং রোমান্সধর্মী হিসেবে কপালকুণ্ডলা। আজকের ভিডিওতে এগুলি দেখব এবং তার সঙ্গে কিছু 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করে দেব। তাহলে প্রথমে আসি যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির শ্রেণীবিভাগ কীভাবে করেছিল। মূলত বঙ্কিমচন্দ্র তার উপন্যাসগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করেছিল। প্রথম হলো নোভেল জাতীয় উপন্যাস, সেকেন্ড ঐতিহাসিক উপন্যাস এবং 3 নম্বর কাব্যিক রোমান্স উপন্যাস। তো যে কাব্যিক রোমান্স উপন্যাস সেটার আন্ডারে আসছে আমাদের কপালকুণ্ডলা। এবং এখান থেকে যদি তোমাদের কোশ্চেন দেয় যে কপালকুণ্ডলা কী জাতীয় উপন্যাস, তখন তোমরা এগুলো 2 নম্বরে আসতে পারে বা 1 নম্বর শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে 1+1। তো তখন তোমরা বলতে পারো যে কপালকুণ্ডলা একটি কাব্যিক রোমান্স। এছাড়াও দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্রের লেখা আরেকটি কাব্যিক রোমান্স। তো এবারে কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন নোবেল জাতীয় উপন্যাসে বঙ্কিমচন্দ্র লিখেছেন বিষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্তের হুইল ইত্যাদি। এছাড়াও তিনি ঐতিহাসিক রোম্যান্সের মধ্যে লিখেছেন দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, চন্দ্রশেখর, আনন্দমঠ, সীতারাম, রায়সিংহ ইত্যাদি। তো এবার দেখো যে বঙ্কিমচন্দ্র সর্বমোট তার পূর্ণাঙ্গ উপন্যাস লিখেছেন 11টি এবং খণ্ড উপন্যাস লিখেছেন 3টি। এর মধ্যে খণ্ড উপন্যাসের মধ্যে 3টি যেগুলি হলো সেগুলি হলো যুগলাঙ্গরীয়, ইন্দিরা ও রাধারানী। এবারে আমরা শুরু করছি এর কপালকুণ্ডলার শ্রেণীবিচার। তো দেখো, একটি উপন্যাসকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ না করে তার শ্রেণীবিচার করা খুবই জটিল বা কঠিন কাজ। কপালকুণ্ডলা গ্রন্থটি আসলে একটি পরীক্ষামূলক গ্রন্থ। আসলে বঙ্কিমচন্দ্রের মনের গভীরে যে চিন্তা ক্রিয়াশীল ছিল সেই চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে এই গ্রন্থে। দেখো, যদি কোনো উপন্যাস চিন্তা করে বা তার কল্পনা দিয়ে লেখা হয়, সেই জাতীয় উপন্যাসগুলিকে আমরা বলি রোমান্সধর্মী উপন্যাস। যে মেয়ে আজন্ম লোকালয় থেকে দূরে থেকেছে, যৌবনে তাকে বিবাহ দিলে সে দাম্পত্য জীবনে মেনে নিতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের সৃষ্টি। তো দেখো, এখান থেকে একটা অ্যাজ এ 2 মার্কসের কোশ্চেনও আসতে পারে যে কপালকুণ্ডলা উপন্যাসের সৃষ্টি কীভাবে হয়েছিল। তোমরা এখান থেকে এটার উত্তরটা লিখতে পারো। এবার দেখো, নির্জন বালিয়াড়িতে কপালকুণ্ডলার বেড়ে ওঠা তাকে লালন পালন করেছে কাপালিক। কখনো 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 আধিকারীর কাছে যেত কপালকুণ্ডলা, এই জন্য তার অধিকার রয়েছে কপালকুণ্ডলার উপরে, ইত্যাদি সব কিছুই আমরা জানতে পারি এই উপন্যাস থেকে। এবার আমরা আলোচনা করব কপালকুণ্ডলার উপন্যাসটি কোন শ্রেণীর রচনা। তো এবার একে একে দেখে নিই। প্রথম আমরা দেখব কাব্য হিসেবে কপালকুণ্ডলা। শ্রেষ্ঠ উপন্যাস হওয়ার পাশাপাশি সমালোচিতও হয়ে থাকে নানাভাবে। কোনো কোনো সমালোচক কপালকুণ্ডলাকে একটি গদ্যকাব্য বলে রায় দিয়েছেন। একথা ঠিক যে কবিতাটি রচনার মধ্য দিয়েই বঙ্কিমচন্দ্র সাহিত্য জগতে পদার্পণ করেছেন। তাই বলে এটা কখনো পুরোপুরি সম্ভব নয় যে একজন মানুষ কবিতা লিখে সাহিত্য সমাজে পদার্পণ করলেন বলে তার সমস্ত রচনায় কবিতার আভায় মণ্ডিত হবে, তা তো হতে পারে না। উপন্যাসের মধ্যে থাকবে কবিত্ব গুণ, এটাও একটা উপন্যাসের গুণ। দেখো, এখান থেকে একটি কোশ্চেন হতে পারে যে অনেকে কপালকুণ্ডলাকে গদ্যকাব্য বলে রায় দিয়েছেন, এই বিষয়ে আপনার মতামত ব্যক্ত করুন। এবার দেখো, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাকে অনেকে কাব্যধর্মী উপন্যাস বলে অভিহিত করেন। তার কারণ হলো কাব্যে অলৌকিক মায়ার জগৎ থাকে, অতীন্দ্রিয় জগতের বস্তু, সৌন্দর্য, প্রেম, রহস্যময়তা, অলৌকিকতাকেই কাব্যের বিষয়বস্তু। কপালকুণ্ডলা উপন্যাসের কাব্যধর্মিতা পাঠকের মনকে অতি সহজেই বিশেষভাবে আকৃষ্ট করে তোলে। তো দেখো, অ্যাজ এ 2 মার্কস যদি এখান থেকে কোশ্চেন আসে যে কপালকুণ্ডলাকে কেন কাব্যিক রোমান্স উপন্যাস বলা হয়, তো তোমরা এই কোশ্চেনের উত্তরটা এখান থেকে লিখতে পারো। এবার দেখো, যখন দিনের শেষে সূর্য দিগন্ত রেখার উপরে পতিত হয়ে অপূর্ব শোভা বিতরণ করতে থাকে, ঠিক তেমনই কাব্যধর্ম এই উপন্যাসটিতে প্রাণদান করেছে। প্রকৃতিপ্রীতি ও সৌন্দর্যপ্রীতি কাব্যধর্মিতার একটি বিশেষ লক্ষণ। নবকুমারের চরিত্রে কবিস্বভাব লুকিয়েছিল, তাই তার অন্তরে নিহিত হয়েছিল এক অসাধারণ প্রকৃতিপ্রীতি। সীমাহীন সমুদ্রের জলরাশি দেখে তার কবি হৃদয় তাড়িত হয়ে উঠেছে আর উচ্চারণ করেছে দুরাদয়শ্চক্র ভিনস্য তন্নি। নবকুমারের সৌন্দর্যবোধ আরও দেখা গেছে কাপালিকের কুটিরে প্রথম রাত্রি কাটানোর পর। দ্বিতীয় দিনে অপরাহ্নে যখন সমুদ্রের তীরে উপস্থিত হয়, সেই সমুদ্র সুষম আহরণ করেছে সে বালিয়াড়িতে বসে।
কপালকুণ্ডলার সঙ্গে যখন তার প্রথম সাক্ষাৎ হয়েছে তার বর্ণনা দিতে গিয়ে নবকুমারের মনের কাব্যিক লক্ষণ প্রকাশ পেয়েছে। তার মনে হয় সে মূর্তিটির মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল তা বর্ণনা করতে পারা যায় না। অর্ধচন্দ্র নিশ্চিত কৌমুদী বরণ, ঘনকৃষ্ণ চিকুরজাল ইত্যাদি। তো এখানে দেখবে তোমাদের অ্যাজ এ 2 মার্কস এগুলো আসতে পারে যে অর্ধচন্দ্র নিশ্চিত কৌমুদী বরণ, এটা একটু বর্ণনা করো। তো এছাড়া উপন্যাসে বেশ কিছু উক্তি রয়েছে যা কাব্য সুষমা বহন করে, যেমন পাষাণ মধ্যে অগ্নি প্রবেশ করিয়াছিল, পাষাণ দ্রব্য হইতেছিল, ইন্দ্রিয় সুখান্বেষণে আগুনের মধ্যে বেড়াইয়াছি, কখনো আগুন স্পর্শ করি নাই, এখন একবার দেখি, যদি পাষাণ মধ্যে খুঁজিয়া একটা রক্তশিরা বিশিষ্ট অন্তঃকরণ পায়, পুরুষের বাতাসে যোগিনী ও গৃহিণী। কপালকুণ্ডল উপন্যাস থেকে কাব্যিক লক্ষণযুক্ত চরণের উদাহরণ দিলে শেষ হবে না হয়তো, কারণ কাব্যের আখ্যান থেকে এরূপ নানাবিধ উক্তির সন্ধান মেলে। তা সত্ত্বেও বলতে হবে এটি বঙ্কিমচন্দ্রের গদ্যকাব্য নয়, কারণ কাব্যের আখ্যান এবং চরিত্র সৃষ্টির কোনো দায় থাকে না কাব্যের, শুধু আখ্যানের অবলম্বন হিসেবে চরিত্র আসেনি, তাদের জীবন্ত করার চেষ্টা তিনি করেছেন। সুতরাং কাব্য রসের কাব্যিক উপভোগ্যতা বাড়াতে পারে, কিন্তু কপালকুণ্ডলাকে গদ্যকাব্য বলা চলে না। দেখো এখান থেকে আমরা দুটো কোশ্চেনের উত্তর পেলাম অ্যাজ এ তোমাদের 6 মার্কসের। প্রথম কোশ্চেন হচ্ছে কাব্য হিসেবে কপালকুণ্ডলা বর্ণনা করুন, তোমাদের এটা লিখতে হবে। এছাড়া তোমাদের আরেকটি কোশ্চেন হবে যে কপালকুণ্ডলাকে কেন গদ্যকাব্য বলা চলে না। এই দুটি কোশ্চেনের উত্তর এখানে ভালোভাবে দেওয়া হয়েছে। এবার আসি আমরা 2 উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা, যে কী কী থাকলে আমরা সেটাকে উপন্যাস বলবো। তো দেখো উপন্যাস হবে মানুষের গল্প, মানবতার গল্প, তার সুখ দুঃখের গল্প। কপালকুণ্ডলা গ্রন্থে একটা অলৌকিকতার পরিমণ্ডল আছে, কিন্তু এই গল্পে মানুষ ও মানবতার প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নবকুমারের সৌন্দর্য, পূজারী এবং প্রকৃতি প্রেমিক যে নানা রকম ভাগ্য বিপর্যয়ের মাঝে নিজের প্রথম স্ত্রীকে হারিয়ে কপালকে দ্বিতীয়বার পেয়েছে। নবকুমার তাকে প্রণয় নিবেদন করেছে, ভালোবাসার সংসার গড়ে তুলতে চেয়েছে, কিন্তু সেই নারী কপালকুণ্ডলের ভিন্ন পরিবেশে লালিতা পালিত হওয়ার জন্য তার কাছে প্রণয় দাম্পত্য জীবন গুরুত্বহীন হয়ে পড়েছে। প্রেম সম্পর্কে কপালকুণ্ডলার উদাসীন্য কাটেনি, নবকুমারের উদাসীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কপালকুণ্ডলার মনে প্রেম জাগিয়ে তুলতে না পেরে একটা সময় কপালকুণ্ডলাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে নবকুমার। আর অন্যদিকে প্রবল জীবন তৃষ্ণার প্রতীক হিসেবে দেখানো হয়েছে পদ্মাবতী বা মতি বিবিকে, যে প্রেম পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পিছপা নয়। এবার দ্বিতীয় পয়েন্ট হলো বাস্তবতা হলো উপন্যাসের প্রাণ। একথা বারবার বলা হয়েছে। উপন্যাস সৃষ্টির আগে রূপকথা, দেবদেবীর মাহাত্ম্য, মঙ্গলগান ইত্যাদি প্রচলিত থাকলেও সেগুলি কখনোই উপন্যাস হয়ে ওঠেনি। তার কারণ সেখানে বাস্তবতার অভাব রয়েছে, বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। সেই কারণেই উপন্যাসের বৃত্ত এমনভাবে নির্মাণ করতে হবে যাতে সমগ্র গল্পটা একটা কার্যকারণ সূত্রে বেঁধে রাখতে পারা যায়। আর এই কার্যকারণ সূত্র বেঁধে ফেলার কাজ করেছে বাস্তবতা। পুরো কাহিনীতে বঙ্কিমচন্দ্র আগের থেকে চিন্তা করে তাকে বাস্তবায়িত করতে চেষ্টা করেছেন। সেই দিক থেকে এটিকে উপন্যাস বলে স্বীকার করতেই হয়। এবার থার্ড পয়েন্ট কী আছে দেখো। থার্ড পয়েন্ট উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা কতটা যুক্তিযুক্ত। দেখো থার্ড পয়েন্ট আছে উপন্যাসের মধ্যে জগৎ এবং জীবন সম্পর্কে ঔপন্যাসিকের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। সেটি কপালকুণ্ডলা উপন্যাসে আমরা দেখতে পাই। সেই জন্য অন্যদেরকে মতামত মেনে নিতে আপত্তি আছে। চরিত্রে যেমনভাবে স্বাভাবিক আচরণ করা উচিত উপন্যাসে তেমনই দেখিয়েছেন বঙ্কিমচন্দ্র। দাম্পত্য জীবনের মূল রয়েছে প্রেম, জৈবিক চাহিদা নয়। সেই প্রেম 16 বছর বয়স পর্যন্ত যার মনে জেগে ওঠার অবকাশ পায় কিংবা অবকাশ হয়নি, পরেও তা পরিণত হতে পারে না বা জগতে পারে না। এই ধরনের একটি জীবনবোধ এখানে প্রকাশিত হয়েছে। সুতরাং কপালকুণ্ডলাকে উপন্যাস না বলার কোনো কারণ নেই। তাহলে আমরা 3টা পয়েন্টের মাধ্যমে জেনে নিলাম যে কপালকুণ্ডলাকে কী কারণে আমরা উপন্যাস হিসেবে ব্যক্ত করি। এবার 3 নম্বর আছে দেখো রোমান্সধর্মী রচনা হিসেবে কপালকুণ্ডলা। দেখো কপালকুণ্ডলাকে রোমান্সধর্মী উপন্যাস বলা যায় কি না সেই বিষয়ে আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে যে রোমান্সধর্মী উপন্যাস বলতে কী বোঝায়। দেখো রোমান্সধর্মী উপন্যাস বলতে বোঝায় যে উপন্যাসের যেসব মানুষের গল্প লেখক যদি সংগ্রহ করেন ইতিহাস থেকে বা একেবারে তার কল্পনা থেকে, কিংবা লেখক তার নিজের মতো করে যদি তার নির্মাণ করেন, তখন তাহলে সেই গল্পকে আমরা বলবো রোমান্স। তো দেখো কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্ররা আমাদের বিশেষ পরিচিত নয়, সেই জন্য আমরা এটাকে রোমান্সধর্মী হিসেবে গণ্য করছি। অর্থাৎ আমাদের
পরিচিত অভিজ্ঞতার জগৎ থেকে পাত্রপাত্রী ও ঘটনা যখন আহরণ করা হয় তখন তাকে আমরা বলি নোভেল। তাহলে এখান থেকে আমাদের একটা কোশ্চেন আসতেই পারে যে নোভেল এবং রোমান্সধর্মী উপন্যাসের একটি পার্থক্য লিখো। তো নোভেলে আমরা বলতে পারি যে যেখানে আমরা মানুষদের গল্প শুনেছি এবং যে মানুষগুলোকে আমরা জানি বা পরিচিতি লাভ করেছি তাকে আমরা নোভেল বলি, তার উল্টো হচ্ছে রোমান্সধর্মী। দেখো, যার পাত্রপাত্রী আমাদের অপরিচিত ঘটনা ধারার ঠিক অভিজ্ঞতার মধ্যে পড়ে না, অথচ মানবিক সুখ দুঃখের কাহিনী এখানে এমনভাবে উপস্থাপিত করা হয় যাতে পাঠকের কৌতূহলী ও উৎসাহিত হওয়ার কারণ থাকে, এই ধরনের উপন্যাসকে আমরা বলি রোম্যান্স। তাহলে মেন পয়েন্ট হচ্ছে যেসব কাহিনীর মধ্যে যে মানুষজনের কথা ব্যক্ত করা থাকে সেগুলো যদি আমরা চিনি তখন সেটাকে আমরা বলি নোভেল, যখন আমরা সেগুলোর সঙ্গে অপরিচিতি বা চিনতে পারি না তখন সেটাকে আমরা বলছি রোম্যান্স। কপালকুণ্ডলায় যেহেতু দ্বিতীয় ব্যাপারটি ঘটেছে তাই আমরা কপালকুণ্ডলাকে রোম্যান্স উপন্যাস বলতে পারি। তো দেখো, এটা যদি 2 নম্বরে দেয় যে কপালকুণ্ডলা কেন আমরা রোম্যান্স উপন্যাস বলি, তো এখান থেকে তোমরা এতটা লিখতে পারো। এবার দেখো, একটু বিস্তৃত আকারে যদি বলা যায় তাহলে দেখব আমাদের আটপৌর জীবনের সঙ্গে উপন্যাসের চরিত্রগুলি একটা দূরত্ব বজায় রেখেছে, অর্থাৎ আমাদের বিশেষ পরিচিত নয়। এমনকি যে ঘটনার মধ্যে দিয়ে উপন্যাস এগিয়ে চলেছে সেই ঘটনা আমাদের সঙ্গে বিশেষ পরিচিত নয়। নায়ক নায়িকার কাহিনী এমনভাবে সংস্থাপন করেছেন ঔপন্যাসিক যাতে পাঠকের দ্বারা উৎসাহিত এবং কৌতূহলী হয়, অর্থাৎ রোমান্সধর্মী উপন্যাসের প্রায় বৈশিষ্ট্যগুলি কপালকুণ্ডলার সঙ্গে একাত্ম। তাই বঙ্কিমচন্দ্রের এই গ্রন্থটিকে আমরা রোমান্স জাতীয় রচনা উপন্যাস বলতে পারি। আর যেহেতু এখানে পাত্রপাত্রী কিছু ইতিহাস থেকে নেওয়া হয়েছে তাই আমরা এটিকে ঐতিহাসিক রোমান্সও বলতে পারি, তবে বিশুদ্ধ ঐতিহাসিক রোমান্স বলতে পারি না, বা বিশুদ্ধ ঐতিহাসিক রোমান্স কিন্তু কপালকুণ্ডলা নয়। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে যে রোমান্সধর্মী কাব্য হিসেবে রোমান্সধর্মী রচনা হিসেবে কপালকুণ্ডলা বর্ণনা করুন। এছাড়াও আমরা বলতে পারি যে কোশ্চেন আসতে পারে কপালকুণ্ডলা কেন বিশুদ্ধ ঐতিহাসিক রোমান্স উপন্যাস নয়। তারপরে দেখো, কাব্যিক রোমান্সধর্মী রচনা হিসেবে কপালকুণ্ডলা উপন্যাসের যে রোমান্সধর্মী তা নিয়ে কোনো সন্দেহ নেই। কাব্যিক রোমান্স বলতে গেলে যা বোঝায় তা একটু জেনে নেওয়া প্রয়োজন। দেখো, যে রোমান্সের বিষয়বস্তু লেখকের কল্পনাতে প্রথম দেখা দেয়, তারপর বাস্তব পরিবেশ বিশ্বাসযোগ্য পাত্রপাত্রী বুদ্ধির দ্বারা সাহিত্যের রূপ দেওয়ার চেষ্টা করেন, তাই হলো কাব্যিক রোমান্স। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতেই পারে যে কাব্যিক রোমান্স কাকে বলে। এবারে আসি, দেখো নেক্সটে, আকবরের মৃত্যু, জুবাই সেলিমের রাজ সিংহাসন লাভ, দিল্লির আমির উমরাহদের অবস্থান ইত্যাদি নানা ঐতিহাসিক বিষয় লেখক উপন্যাসের মধ্যে এনেছেন। মতিবিবির চরিত্রের মধ্য দিয়ে মতিবিবি লেখকের কল্পনা, সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে গিয়ে তিনি এই ঐতিহাসিক কাহিনীগুলির শরণাপন্ন হয়েছেন। এতে যে মতিবিবির কাহিনী বাস্তবতা পেয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মূল পরিকল্পনায় যে কাব্যিক রোমান্স যে বিষয়, আমরা নিঃসন্দেহে নবকুমারের দৈব দুর্বিপাক, সেখান থেকে কপালকুণ্ডলা থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, উভয়ের মধ্যে বিবাহ হয়েছে কিন্তু দাম্পত্য জীবনে কপালকুণ্ডলাকে মানিয়ে উঠতে পারেনি, ইত্যাদি সমস্ত ঘটনায় কাব্যিক রোমান্সের ফসল। তবে এটা স্বীকার করতে হবে যে প্রক্রিয়ার সাথে মিল থাকলেই তাকে যথাযথ রোমান্স আখ্যা দিতে পারি না। কাহিনীকে বাস্তব করে তুলবার জন্য যথেষ্ট সতর্কতা এবং নিষ্ঠা থাকা প্রয়োজন, তবেই কাব্যিক রোমান্স সৃষ্টি করা সম্ভব। বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলার মধ্যে কাব্যিক রোমান্স সৃষ্টি করতে পারলেও কপালকুণ্ডলা উপন্যাসটি একটি যথার্থ উপন্যাস হিসেবে মান্যতা পায়, সমস্ত কিছু ছাপিয়ে। দেখো, এই ছিল আজকে কপালকুণ্ডলার শ্রেণী বিচার। তো আশা করছি এই ভিডিও থেকে তোমরা হেল্পফুল হয়েছো। যদি হয়ে থাকো অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, এবং এই বিষয়ে তোমার যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আপকামিং সাজেশন এবং এনএসইউ রিলেটেড নিউজের নোটিশ পেতে। আর যদি তোমাদের সিসিবিজির আর কোনো কোশ্চেন আটকে থাকে বা অজানা থাকে তো তোমরা চাইলে সেটা কমেন্টে লিখতে পারো, সেই কোশ্চেনের উত্তর আমি অন্য কোনো একটা ভিডিওতে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে সেটা আমি দিয়ে দেবো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।